রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাঁট দিতে ঢুকিয়াছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়াইয়া পাইল। নমস্কার, কথা ও কাহিনী এন্টারটেইনমেন্টে আমাদের আজকের ভাবনা প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, খুঁটি দেবতা। গল্পটি সম্পূর্ণ একটি অন্য ধারার গল্প। আমাদের আজকের গল্পটি দুইটি পর্বে উপস্থাপিত করা হয়েছে। আজকে রয়েছে খুঁটি দেবতা গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে সুমন, সূত্রধার সুপর্ণ। তাহলে শুরু করা যাক খুঁটি দেবতার প্রথম পর্ব। ঘোষপাড়ায় দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারেই মঠটা পড়ে। মঠ বলিলে ভুল বলা হয়, ঠিক মঠ বলিতে যাহা বুঝায় সেই ধরনের কিছুই নয়। ছোট খড়ের ঘরখান 4-5 মাঠের মধ্যে। একধারে একটা বড় তেঁতুল গাছ, গঙ্গার ধারে একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকিয়া শুকাইয়া মজিয়া গিয়াছে। জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরিয়া ওঠে। ঠিক সেই সময় জেলেরা দোয়ারি পাতিয়া রাখে। জোয়ারের তোড়ের মুখে মাছ খালে উঠিয়া পড়ে। ভাঁটার টানে নামিবার সময় দোয়ারির কাঠিতে আটকাইয়া আর বাহির হইতে পারে না। কাছে একটু দূরে শঙ্করপুর বলিয়া একটি ছোট গ্রাম। কিছুকাল পূর্বে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করাইয়া মাটির কাজ আরম্ভ করাইয়াছিলেন। কোনো কারণে লাইন বসানো হয় নাই। মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ে বাঁধটাই দুই পাশের ঢালুতে নানা জাতীয় কাঁটা গাছ, আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজাইয়া বন হইয়া আছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটি দেবতার অপূর্ব কাহিনী এইখানেই শুনিয়েছিলাম। গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর, কিন্তু এখন তাহার কোনো চিহ্ন নাই। বছর 15 পূর্বে গঙ্গায় লাটিয়া গিয়া মাছ গঙ্গার ওই বড় চরটা সৃষ্টি করিয়াছে। পূর্বস্থলী চৌধুরী জমিদারদের সহিত ওই চরার দখল লইয়া পুরনো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হইয়াছিল। শেষ পর্যন্ত প্রজারাই মামলা জেতে, কিন্তু চরটা চিরকালই বালুময় থাকিয়া গেল। আজ 10 বৎসরের মধ্যে চাষের উপযুক্ত হইল না। পাঞ্জা দখলে আসিলেও চরটা প্রজাদের কোনো উপকারে লাগে না, অনাবাদী অবস্থায় পড়িয়াই থাকে। আজকাল কেউ কেউ তরমুজ, কাঁকুট লাগাইতেছে দেখা যায়। এই গ্রামে রাঘব চক্রবর্তী
পূজারী বামুন ছিলেন। রাঘব চক্রবর্তীর কেহ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করিতেন। একাই নদীর ঘাট হইতে জল আনিয়া বনের কাঠ কুড়াইয়া রাঁধিয়া বাড়িয়া খাইতেন। গায়ে শক্তিও ছিল খুব। পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘড়া ভরিয়া দুটি বেলা এক পোয়া পথ দূরবর্তী গঙ্গা হইতে জল আনিতেন। ক্লান্তি বা আলস্য কাহাকে বলে জানিতেন না। রাঘব চক্রবর্তী পয়সা চিনিতেন অত্যন্ত বেশি। বাঁশের চটার পাখা তৈয়ারি করিয়া 20 দরে ডোমেদের কাছে ঘোষপাড়ায় দোলে বিক্রয় করিতে পাঠাইয়া দিতেন। অবসর সময় ঝুড়ি কুলো ডালা বুনিয়া বিক্রয় করিতেন। মাটির প্রতিমা গড়িতে পারিতেন। উলু খড়ের টুপি ফুল ঝাঁটা তৈয়ারি করিতেন। সুন্দর কাপড় রিপও করিতে পারিতেন। এই সব তাহার উপরি আয়ের পন্থা ছিল। সংসারের কেহই নাই, না স্ত্রী না ছেলে মেয়ে। কে তার পয়সা খাইবে? তবুও রাঘব টাকা জমাইয়া যাইতেন। একটা মাটির ভাঁড়ে পয়সা করে রাখিতেন। সপ্তাহে 1 বার বা 2 বার ভাঁড়টি উপর করিয়া ঢালিয়া সব পয়সাগুলো সযত্নে গুনিতেন। ভাঁড়ের মধ্যে যাহা রাখিতেন পারতপক্ষে তাহা আর বাহির করিতেন না। গ্রামের সবাই বলিত, রাঘব চক্রবর্তী হাতে বেশ 2 পয়সা গুছাইয়া লইয়াছেন। একদিন দুপুরে পাক সারিয়া রাঘব আহারে বসিবার উদ্যোগ করিতেছেন। এমন সময় একখানা ছই ঘেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠানে থামিল। গাড়ি হইতে একটি 25-26 বছরের যুবক বাহির হইয়া আসিল। রাঘব চিনিলেন, তাঁর দূর সম্পর্কীয় ভাগিনেও নন্দলাল। নন্দলাল আসিয়া মামার পায়ের ধুলা লইল। রাঘব বলিলেন, এসো বাবা, তা ছইয়ের মধ্যে ও কে? নন্দলাল সলজ্জ মুখে বলিল, আগে আপনার বৌমা। ও, তা কোথায় যাবে? ঘোষপাড়ার দোল দেখতে বুঝি? নন্দলাল অপ্রতিভের সুরে বলিল, আগে না, আপনার আশ্রয় আপাতত আর কি। মানে বামুনহাটির বাড়িঘর তো সব গিয়েছে, আর গত বছর মাঘ মাসেই বিয়ে। তা এতদিন ও বাপের বাড়িতেই ছিল। সেখান থেকে না আনলে তো আর ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে আজ একেবারে এখানেই আর কি। রাঘব বিশেষ সন্তুষ্ট হইলেন না। তিনি চিরকালই একা থাকিয়া আসিয়াছেন, আর একা থাকিতেই ভালোবাসেন। এ আবার কোথা হইতে কোন উপসর্গ আসিয়া জুটিল, দেখো কাণ্ড। যাহা হোক, আপাতত বিরক্তি চাপিয়া তিনি ভাগিনীয় বধূকে নামাইয়া লইবার ও পূর্ব দিকের ভিটার ছোট ঘরখানাতে তাহাদের থাকিবার বন্দোবস্ত করিলেন। সন্ধ্যার পরে ভাগিনেয়কে জিজ্ঞাসা করিলেন, শোনো নন্দ, তোমাকে একটা কথা বলি। এখানে তো নিয়ে এলে, তা হাতে কিছু আছে টাছে তো? কেননা বাবা, আমার এখানে কিন্তু বড় টানাটানি চলছে। ধান অন্যবার যা হয়, এবার তার সিকি ভাগও পাইনি। যজমানদের অবস্থাও এবার যা, বুঝতেই তো পারছো বাবা। সবই তো বললাম তোমাকে। নন্দ এ কথায় কিছু সন্তোষজনক জবাব দিতে পারিল না। রাঘব বলিলেন, আচ্ছা নন্দ, বলছি বৌমার হাতে কি কিছুই নেই? একেবারে কি হাত খালি? না, মানে ও আর কোথায় পাবে? তবে বিয়ের দরুন গয়না কিছু আছে, ওর ওই হাত বাক্সটাতেই আছে যা আছে আর কি। ও, তবে তোমাকে একটা কথা বলি নন্দ, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। তাই গয়নাগুলোকে বাক্সে রাখাই আমি বলি বেশ, যাতে 5 জন টের না পায়।
কেননা বাবা, আমি আবার থাকি গাঁয়ের এক কোণে পড়ে, আর এই তো সময় যাচ্ছে, তাই ওগুলোকে আগে সাবধান করা দরকার, খুব দরকার। দিন দুই পরে নন্দলাল মামাকে বলিল, মামা বলছি কি, আমাকে আজ একবার বেরুতে হচ্ছে। ভাবছি একবার বীজপুরে যাব। ওদিকে লোক কারখানায় একটা কাজের সন্ধান পেয়েছি, যাই একটু দেখে আসি। নন্দলাল ইতিপূর্বেও বীজপুরের কারখানায় কাজ খুঁজিয়াছে, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়া কাজ জোটাইতে পারে নাই। বলিল, লোক কারখানায় যদি মুকুট ঠেঙাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে, কিন্তু ভদ্রলোকের ছেলে তা তো আর পেরে উঠি নে। এই তো আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, তারা আবার যেতে যোগী। সে এখন বাইসমানি করছে, 7.5 টাকা হপ্তা পায়, দিব্যি আছে। কিন্তু তাদের ওসব সয়। ও আমাকে বলেছিল সে হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে। তা আমার দ্বারা কি আর হাতুড়ি পিটুনো চলবে? পরদিন খুব ভোরে নন্দলাল বাটি আসিল। সে রাত্রেই স্টেশনে নামিয়াছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসিতে না পারিয়া সেখানেই শুইয়াছিল। শেষ রাত্রের দিকে জ্যোৎস্না উঠিলে রওনা হইয়াছে। নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখনও মামা উঠেন নাই। পূবের ভিটার ঘরে স্ত্রীও তখন ঘুমাইতেছে। স্ত্রীকে জাগাইতে গিয়া দেখিল গহনার বাক্স ঘরের মধ্যে নাই। স্ত্রীকে উঠাইয়া বলিল, হ্যাঁ গো, গহনার বাক্স কোথায়? স্ত্রী অবাক হইয়া গেল, বলিল, আহা, ঠাট্টা করা হচ্ছে বুঝি? এই তো শিওরে এখানে ছিল, লুকিয়েছ বুঝি? কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়া বসে। ঘরের কোথাও বাক্স নাই। খোঁজাখুঁজিও অনেক করা হইল। মামাও বিছানা ছাড়িয়া উঠিয়া আসিলেন। চুরির কথা শুনিয়া অবাক হইলেন। নিজেও চারিদিকে ছোটাছুটি করিয়া বাক্সের বা চোরের খোঁজ করিতে লাগিলেন। প্রতিবেশীরাও আসিল, থানাতেও খবর গেল, কিন্তু লাভ কিছুই হইল না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখ সুশ্রী, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিবাহ করিয়া তার বাপ পূর্ব 2 পক্ষের সন্তান সন্ততি দিগকে এখন আর দেখিতে পারেন না। বিবাহের সময় এই গহনাগুলি তিনিই মেয়েকে দিয়াছিলেন। এই হিসাবে দিয়াছিলেন যে গহনাগুলি লইয়া মেয়ে যেন বাপের বাড়ির ওপর সকল দাবি দেওয়া ত্যাগ করে। পিতার কর্তব্য এইখানেই তিনি শেষ করিলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়। বিবাহের পর যেন তাহার আরো খারাপ হইয়া পড়িল। ওই গহনা কয়খানি দাঁড়াইল সংসারের একমাত্র সম্বল। গহনাগুলির ওপর নন্দলাল বার 2 ঝোঁক দিয়াছিল, একবার পাটের ব্যবসা ফাঁদিতে, আর একবার মুদির দোকান খুলিতে শিমুরালির বাজারে। কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভাবিয়া 2 বারই পিছাইয়া যায়। বউও বলিয়াছিল, দেখো, ওই তো পুঁজি পাটা, আর তো নেই কিছু। যখন আর কোনো উপায় থাকবে না, তখন ওতে বরং হাত দিও, এখন থাক। গহনার বাক্স চুরি যাওয়ার দিন 5-7 পরে একদিন নন্দলাল ভোরে উঠিয়া দেখিল
যে স্ত্রী বিছানায় নাই। বাহিরে আসিয়া দেখিল বউ পাশের ছাই গাদা ঘাটিয়া কি দেখিতেছে। স্বামীকে দেখিয়া কেমন এক ধরনের হাসিয়া বলিল, ও গো, এসো না গো, একটু খোঁজো তো এর মধ্যে। তুমি বরং উত্তর দিকটা দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরিয়া দাওয়ায় আনিয়া বসাইল। পাতকুয়ার ঠান্ডা জল দিয়া স্নান করাইয়া দিল, নানা রকমে বুঝাইল। কিন্তু না, না, সেই যে আমি দেখেছি। বউটির মস্তিষ্ক না, তুমি জানো বিকৃতি না। শুরু হইল, বুঝতে পারছো না এ আর আমার ব্যাপারটা। কিছুতেই থামানো গেল না। পাছে স্বামী বা কেহ টের পায়, এই ভয়ে যখন কেউ কোনো দিকে না থাকে, তখন চুপি চুপি ছাইগাদা হাতড়াইয়া খুঁজিয়া কি যেন দেখিতে থাকে। এই একমাত্র ব্যাপার ছাড়া তাহার মস্তিষ্ক বিকৃতির কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবা পরায়ণা, কর্মিষ্ঠা গৃহস্থ বধূ ঠিক তেমনই রহিল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাঁট দিতে ঢুকিয়াছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়াইয়া পাইল। কুড়িয়ে পাওয়া কাগজে কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে শুনতে হবে খুঁটি দেবতা গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। খুব শীঘ্রই আসছে, ঠিক রাত ৮টায়। আজকের মতন শুভরাত্রি। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।